আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। কাল খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতালের ডাক, বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা খুন। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় আবরার নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত। প্রতিবাদে শিক্ষার্থীদের দিনভর সড়ক অবরোধ। কাল সকালে আবারও আন্দোলনের ঘোষণা। এবার রেকর্ড ৮.13% জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা। প্রশাসনে গতি আনার পাশাপাশি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রী। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল। অসুস্থ খালেদা জিয়াকে জোর করে আদালতে হাজির করার অভিযোগ তাঁর আইনজীবীদের। ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু। এদের কারো লাশ জন্মভূমিতে নিতে চাইলে খরচ বহনের আশ্বাস নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাঙ্গামাটিতে গতকাল সন্ত্রাসীদের গুলিতে আহত ফুলকুমারী চাকমা নামে আরও এক শিক্ষকের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮-এ। সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ ঘটনায় আহত ৭ জনের চিকিৎসা চলছে ঢাকা সিএমএইচে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হত্যার কয়েক ঘন্টার মধ্যেই বিলাইছড়িতে গুলি করে হত্যা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গাকে। প্রতিবাদে বুধবারও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। সোমবার উপজেলা নির্বাচন শেষে সন্ধ্যায় রাঙামাটির বাঘাইছড়ির কংলাক ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে গুলিবিদ্ধ হন নির্বাচন সংশ্লিষ্টরা। নিহত হন ৭ জন। আমার ভাইয়ের মতো মৃত্যু যাতে আর কারো না হয়, এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে, আপনারা সবাই এদিকে খেয়াল দেন। এদিকে বাঘাইছড়ির হামলায় গুরুতর আহত ৭ জনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানান্তর করা হয়েছে ঢাকা সিএমএইচে। আর বাকি ১০ জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। ম্যাক্সিমাম যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি বিভিন্ন জায়গায় আছে, কারো মাথায়, কারো পেটে, কারো বুকে, কারো হাতে এবং বিভিন্ন অঙ্গতে। বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে চট্টগ্রামে যান সিইসি KM নুরুল হুদা। হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো কতগুলো মানুষের জীবন নিয়ে হয় না। পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে। তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো। বাঘাইছড়িতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের ঊর্ধ্বতনরা। অন্যদিকে রাঙামাটির বাঘাইছড়ির সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকায় আলিখিয়ং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে সুরেশ কান্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। তারা দ্রুত এইসব হত্যাকাণ্ডের শাস্তির দাবি তোলেন। জানান, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবারও বিক্ষোভ সমাবেশ করবে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ জনের মধ্যে ৬ জনের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে কাল খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্ত্রাসী হামলায় নিহত সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আমির হোসেন, আনসার ভিডিবি সদস্য আলামিন, কমান্ডার মিহিরকান্তি দত্ত, বিলকিস আক্তার, জাহানারা বেগম ও গাড়ির হেলপার মন্টু চাকমার ময়নাতদন্ত মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর গুরুতর আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পোলিং অফিসার আবু তৈয়ব মারা যান। তবে লাশ এখনো বাড়িতে পৌঁছায়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আমাকে এতিম ছোট বাচ্চা রেখে মারা গেছে ভাই, আমি কি করবো বুঝতে পারতেছি না। বাবাকে হারিয়েছি, বাবাকে তো আর পাবো না। বাবার সঠিক একটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি তদন্ত করে দোষীদেরকে সাব্যস্ত করে যেন বিচারের আওতায় নিয়ে আসেন।
এ হত্যাকাণ্ডকে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের জের বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। ইতিপূর্বে যত ঘটনা ঘটেছে এগুলো আঞ্চলিক দলগুলোর মধ্যে হয়েছে, সেই ধারাবাহিকতা থেকে বলতে পারি যে তাদের মধ্যে এগুলো হয়েছে। এছাড়া পাহাড়ি অঞ্চলে আঞ্চলিক সংগঠন ছাড়া অন্য ধরনের কোনো ঘটনা কখনো এরকম ইতিপূর্বে ঘটেনি। এদিকে বাঘাইছড়ির নির্মম হত্যাকাণ্ডের জেরে খাগড়াছড়িতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। মর্মান্তিক এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। পার্বত্য অঞ্চলে যেহেতু একই ধরনের কর্মকাণ্ড আছে, যার কারণে এখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের পর্যাপ্ত মোবাইল পেট্রোল আছে। আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গর সঙ্গে পরামর্শ করেছি, তারা যে কোনো নিরাপত্তা যদি সাহায্য চাই আমাদের কাছ থেকে আমরা তাৎক্ষণিকভাবে করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দিনভর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। নিহতের ঘটনায় দায়ীদের বিচারসহ নিরাপদ সড়কের দাবিতে ৮ দফা দাবির বাস্তবায়ন চেয়েছে তারা। বিকেলে অবরোধ স্থগিত করে বুধবার সকাল ৮টা থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি পূরণে আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। গেল বছরের আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে নিজের ছবিতে ক্যাপশন দিয়েছিলেন আবরার আহমেদ চৌধুরী। সড়ক নিরাপদ না হলেও নিজের মৃত্যু সড়কেই হলো। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির প্রথম বর্ষের ছাত্র ছিলেন আবরার। মঙ্গলবার সকাল 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নর্দার বাসা থেকে বের হন তিনি। প্রগতি সরণির রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের উত্তরাগামী একটি বাস আবরারকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভার্সিটি আইডি কার্ড পরে ভার্সিটি যাচ্ছিল, তারপরে সুপ্রভাত বাস ওর গায়ের উপর দিয়ে চলে যায়। আমরা বিচার চাই। প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, অবরোধ করে আন্দোলন শুরু করে। জেব্রা ক্রসিং এ কিভাবে একটা গাড়ি সর্বোচ্চ স্পিডে এসে তাকে মেরে দিয়ে চলে যায়। এর আগে আমরা রক্ত দিয়েছি, এমনটা আর হবে না। দেশের আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। পরিবহন খাত রাজনৈতিক প্রভাবমুক্ত ও আইনের পরিবর্তন সহ ৮ দফা দাবি জানান আন্দোলনকারীরা। ট্রাফিক পুলিশদের অপসারণ, যারা দায়ী ঘুষখোর সহ দুর্নীতিবাজ তাদেরকে অপসারণ করা সহ তাদেরকে প্রপার ট্রেনিং এর ব্যবস্থা পর্যন্ত আমাদের দাবির মধ্যে এটা আছে ৮ দফাতে। অবরোধের কারণে বাড্ডা নতুন বাজার থেকে কুড়িলের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি মেয়র সব দাবি মানার আশ্বাস দেন। ছাত্রদের দাবিগুলো আছে, এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা জিনিস নিয়ে ব্রিফিং করব, আমাদের হোম মিনিস্টারকে আমি ব্রিফিং করব। তারপরে আমরা কি ঘটনা ঘটলো আপডেটগুলো প্রত্যেকটা ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা টাইম টু টাইম জানাবো। ঘাতক বাস ও চালক সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। ডাকসু ভিপি নুরুল হক নুরুও আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কোন মানুষকে যেন অকারণে রাস্তায় মৃত্যুবরণ করতে না হয়, আমরা সেজন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্দোলনকারীরা মঙ্গলবার কর্মসূচি স্থগিত করে বুধবার থেকে আবার রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সকাল ৮টা বাজে আমরা আবার এখানে উপস্থিত হব। আমরা বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব ক্লাস বর্জন করতে। সবাইকে আমরা অনুরোধ করব ক্লাস বর্জন করতে। সকল অভিভাবককে বলবো আমাদের সাথে অংশগ্রহণ করতে। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কুর্মিটোলায় বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের 10 মাস পর আবারও এক ছাত্র নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে এভাবে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। বারবার সড়ক দুর্ঘটনার জন্য আইনের দুর্বল প্রয়োগ এবং সড়ক ব্যবস্থাপনায় জড়িত বেশ কিছু কর্মকর্তার উদাসীনতাকে দায়ী করছেন তারা। সড়কের লাশের মিছিল বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে চলতি অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.13%, আর মাথাপিছু আয় বেড়ে হবে ১,৯০৯ মার্কিন ডলার। এছাড়া ১,৬৫,০০০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনিক গতি আনার পাশাপাশি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন NEC চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 4,64,573 কোটি টাকার বাজেট নিয়ে 2018-19 অর্থ বছরের যাত্রা শুরু করে সরকার, যার মধ্যে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হয়েছিল 1,70,000 কোটি টাকা। সেখান থেকে বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার
1,65,000 কোটি টাকার অনুমোদন দেয় এনইসি। মঙ্গলবার এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সামগ্রিক আর্থিক অবস্থা সচল রাখার পাশাপাশি আগামী 3 বছরের মধ্যে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নিতে আগ্রহের কথা জানানো হয়। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%, যেটা গত বছর ছিল 7.86%। মাথা পিছু আয় $1,751 $1,751। এই বছর সেটা $1,909। এবং প্রাইভেট সেক্টর আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, তাদেরকে জেনুইনলি আমাদের অ্যাজ ইঞ্জিন অফ গ্রোথ উই ওয়ান্ট টু সি দেম অ্যান্ড উই উইল ব্রিং দেম ব্যাক। তারা আমাদেরকে আবার আমাদের অর্থনীতির মূল ধারায় তারা ফিরে এসে কাজ করবে। এনইসি বৈঠকে কৃষি জমি জলাধার ঠিক রেখে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া, প্রতিটি জেলা উপজেলাকে মাস্টার প্ল্যান এবং কাজের গতি আনাসহ বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। আরডিপি যেটা হলো চূড়ান্ত 1,65,000 কোটি টাকা, প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক যেন মাস্টার প্ল্যান থাকে। যেমন এলজিডি আছে, এলজিডি শুড হ্যাভ প্রত্যেকটা উপজেলার তার সার্বিক একটা পরিকল্পনা বই তার হাতে। শিল্প কারখানাকে খাত অনুযায়ী আলাদা করে ভিন্ন ভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। চলতি বছরের সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান ও টেকসই করতে প্রকৌশলীদের সৎ ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতি কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার ভাষণে মেধাবীদের বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এতে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের চলমান উন্নয়নকে টেকসই ও জনবান্ধব করতে প্রকৌশলীদের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। সমাবর্তনে 2011 থেকে 18 সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়া 9,603 জনকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশের যে ডেভেলপমেন্টের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান রাখা প্রয়োজন। কারণ যেসব ডেভেলপমেন্ট হচ্ছে, বিল্ডিং হোক, রাস্তা হোক, এই রাস্তা হলে দেখা যায় একদিকটা করে যাচ্ছে, শেষ হইতে হইতে আরেক দিকটা নষ্ট হয়ে যায়। তাহলে এটা হুই ইজ রেসপন্সিবল ফর দিস? কারণ আমরা যদি উন্নত দেশে যেতে চাই, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদের সবারই সৎ থাকতে হবে। এবং শুধু সৎ থাকলে চলবে না, একটু অ্যাক্টিভও থাকতে হবে। সিমেন্টের বদলে বালি আর রোডের বদলে বাস দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। ন্যায়িক মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 1 এপ্রিল। ইচ্ছার বিরুদ্ধে জোর করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। অবিলম্বে বেগম জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমরা সরকারের কাছে চাচ্ছি যে ইমিডিয়েটলি উনি যেটা চাচ্ছেন যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং তার যে বিশেষজ্ঞ ডাক্তার যাকে এবং মেডিকেল পিজিডি ডাক্তার তাকে দিয়ে তাকে দেখানো হোক। এই মামলায় প্রয়োজনীয় কাগজপত্র চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। তাই সময়ের আবেদন করেন তারা। পরে বিচারক শেখ হাফিজুর রহমান চার্জ গঠনের শুনানির জন্য 1 এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেন। সরকার কর্তৃক তৈরি মেডিকেল বোর্ডের রিকমেন্ডেশন সত্ত্বেও কোনো রকম চিকিৎসার ব্যবস্থা না করে তার ইচ্ছার বাইরে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে উপেক্ষা করে জোরপূর্বক তাকে আদালতে হাজির করা হচ্ছে। আমরা বারবার বলেছি যে এই মামলার কাগজপত্র যেগুলো সব জব্দ করা হয়েছে আমাদেরকে দেওয়া হোক, কারণ এর মধ্যে যদি কোনো গোজামিল না থাকে তাহলে আমাদেরকে দেওয়ার কোনো আপত্তি করার তো কোনো কারণ নাই প্রসিকিউশনের। যদিও দুদকের আইনজীবী বিষয়টি অস্বীকার করে জানান সময় ক্ষেপণের জন্যই টাল বাহানা করছে আসামি পক্ষের আইনজীবীরা। যে বেগম খালেদা জিয়া আজকে যিনি এসছেন, ওনারা কিভাবে অসুস্থ বলছেন আমি তো জানি না। ওনারা যদি ডক্টর হয়ে থাকেন, ওনাকে যদি চেক আপ করে থাকেন, ওনাকে যদি পরীক্ষা করে থাকেন, তারপরে যদি ওনারা বলেন, তাহলে আমার তো কোনো দ্বিমত নেই।
ওনারা যে চোখে দেখেছেন আমিও সেই চোখে দেখেছি। উনি হুইল চেয়ারে বসেছিলেন, ওদের সাথে কথাবার্তা বলেছেন এবং যথারীতি উনি আবার যারা তাকে নিয়ে এসছে তাকে ওনাদের সামনে দিয়ে নিয়ে গেছেন। আর ওনার চিকিৎসার ব্যাপারে আদালত কর্তৃক আদেশ দেওয়া আছে, সুতরাং সেই পদ্ধতি মোতাবেক ওনারা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হসপিটালে তারা যেতে পারেন। নাইকো মামলার শুনানিকে কেন্দ্র করে কারাগারের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে বিএনপি আজ ধ্বংসের পথে। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার ছেলে দলটিতে থাকা এর ভবিষ্যৎ আরও খারাপ হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতেই বিএনপি জামায়াত 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকরেরও দাবি জানান তিনি। এ সময় হানিফ আরও বলেন, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। মুসলিম লীগের চেয়েও করুণ পরিণতি হবে বলেই দল থেকে পদত্যাগ করছেন বিএনপির নেতাকর্মীরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ চরমপন্থীর হামলায় নিহত 50 জনের মধ্যে 6 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে নিহতদের 38 জনের পরিচয়। এদিকে হামলায় নিহত কারো লাশ তার জন্মভূমিতে নিতে চাইলে খরচ বহনের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। প্রতিশ্রুতি দিয়েছেন গণহত্যাকারী উগ্রপন্থী ব্রেন্ডন ট্যারেন্টকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Mr. Speaker, Assalamu alaikum. Peace be upon you and peace be upon all of us. ক্রাইস্টচার্চে বর্বর হামলার পর এভাবে মুসলিম রীতিতে সালাম দিয়ে মঙ্গলবার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বক্তব্য শুরু করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সে সময় প্রধানমন্ত্রী জেসিন্ডার আমন্ত্রণে পার্লামেন্ট ভবনে উপস্থিত ছিলেন মুসলিম সহ বিভিন্ন কমিউনিটির নেতারা। ভাষণে শুক্রবারের হামলার ঘটনাকে উল্লেখ করেন দেশটির ইতিহাসে সবচেয়ে কালো দিন হিসেবে। মসজিদে হামলাকারীকে কুখ্যাত খুনি ও সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে তার নাম উচ্চারণ না করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। He will face the full force of the law in New Zealand. The families of the fallen will have justice. হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। সে একজন সন্ত্রাসী, অপরাধী, চরমপন্থী। তার নাম আমি কখনোই উচ্চারণ করব না। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, ওই হামলায় যাদের হারিয়েছি আপনারা তাদের নাম উচ্চারণ করবেন, ওই খুনির নয়। ভাষণে হতাহতদের পরিবারের যে কোনো প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান তিনি। দাফনে অংশ নিতে পরিবারের সদস্যরা যাতে নিউজিল্যান্ডে আসতে পারে সেজন্য ভিসা প্রক্রিয়ায় আমরা গুরুত্ব দিচ্ছি। কোনো পরিবার তার স্বজনের লাশ নিউজিল্যান্ড থেকে জন্মভূমিতে নিতে চাইলে আমাদের সরকার সব অর্থ সহায়তা দিবে। পরে আবারও মুসলিম রীতিতে সালাম দিয়ে বক্তব্য শেষ করেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। এর আগে মুসলিম কমিউনিটির নেতারা পার্লামেন্টে গেলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী জেসিন্ডা। পরে কোরআন তেলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। নারকীয় ওই হত্যাযজ্ঞে নিহতদের ময়নাতদন্ত শেষে 6 জনের মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে নেদারল্যান্ডের ইউট্রেক্ট শহরে যাত্রীবাহী ট্রামে গুলি করে 3 জনকে হত্যায় দায়ী 37 বছরের তুর্কি বংশোদ্ভূত গোকমেন তাসিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কাল সকালে। আমিন বাজার থেকে আশুলিয়ায় 3য় দফায় উচ্ছেদ অভিযান শুরু, গুড়িয়ে দেওয়া হয়েছে নদী তীরের অবৈধ স্থাপনাগুলো। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
আগামীকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী জানান, স্থানীয় সময় সকাল 10টায় সার্জারি শুরু হবে। সকালে কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক। ডক্টর আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, শারীরিক অবস্থাও স্থিতিশীল। তার বাইপাস সার্জারি করবেন ডাক্তার ফিলিপ কো এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথেরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার সামি। দায়িত্ব গ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ডাকসুর ভিপি নুরুল হক নূর। শিক্ষার্থীদের মতামত নেওয়া শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন তিনি। এদিকে প্রো ভিসি অধ্যাপক মোহাম্মদ সামাদ জানিয়েছেন, অনিয়মের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। তবে আবারও বলেছেন, পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই। পুনরায় ডাকসু নির্বাচন ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাস ঘুরে অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশ করে। এদিকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। ক্লাস পরীক্ষা বর্জন এবং বিভিন্ন রকমের আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আপনারা নিজেদের স্বার্থর কথা চিন্তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন। আমাদের পুনর্নির্বাচনের দাবি আদায় না অবধি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। যে কোনো ন্যায্য আন্দোলনকে স্বাগত জানিয়ে প্রভিসি অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেন, নির্বাচনে ভুল ত্রুটির বিষয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবে প্রশাসন। এই আন্দোলনের চাপ থাকা উচিত। নির্বাচন পুনরায় নেওয়ার কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। অন্যদিকে ডাকসুর ভিপি নুরুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের সব ন্যায্য দাবির সাথে একাত্ম থাকবেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে ভিপি হিসেবে দায়িত্ব নেবে, তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে করে যে না, এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। আমি সিদ্ধান্তের কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি। 2 ঘন্টা আগে অনেক কিছু হয়। 23 তারিখ, আজকে 19 তারিখ, এখন অনেক সময় বাকি আছে। আশা করি আপনারা দেখতে পাবেন। 23 মার্চ ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা হওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আমিনবাজার থেকে আশুলিয়ার বড়বাজার ও ইশারাবাদ এলাকায় 3য় দফায় উচ্ছেদ অভিযান শুরু করেছে। নদীর পাড়ের দোকান বাড়ি সহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটি এর দল। অভিযান চলাকালে স্থানীয় প্রভাবশালীরা বালু বোঝাই যান দিয়ে নদীতে চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলেন, প্রয়োজনে 50 কিলোমিটার ওয়াকওয়ের কিছু জায়গা চিহ্নিত করে ভেঙে ফেলা হবে। তুরাগ ও বংশী নদীর সংযোগস্থলে ইশারাবাদ এলাকায় নদীর মধ্যে মাটি ফেলে মাছ চাষের জন্য ছোট ছোট পুকুর তৈরি করা হয়েছে। আবার মসজিদের নামে নদীর তীরে স্থাপনা গড়ে তুলেছে স্থানীয়রা, কিন্তু তারা স্বীকার করতে রাজি নয় নদীর জায়গায় দখল করে গড়ে তোলা হয়েছে এসব। এটা আমাদের ব্যক্তিগত মালার 400-500 বছরের জমি। যাদের জায়গাটা তারা তো বিক্রি করে ফেলাইছে, অন্য বাইরের মানুষ কিনছে আর কি, তারা দখল আছে আর কি। তুরাগ নদীর পার ধরে 50 কিলোমিটার ওয়াকওয়ে, এছাড়াও রয়েছে সীমানা পিলার। এসবের কোনো তোয়াক্কা না করে নদী গর্ভে গড়ে ওঠে কথিত বাপদাদার সম্পত্তি। অভিযান চলাকালে অনেকে কাগজপত্র নিয়ে বৈধতা প্রমাণের চেষ্টা করলেও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা সন্তুষ্ট হননি। এই পাশে অকেও করে না এখনো। আর যখন পিলাকার আমরা সাথে সাথে এটার বাধা দিচ্ছি, তখন ওই ম্যাজিস্ট্রেট ওই কাগজপত্র দেখে বলে যে ঠিক আছে, আপনি আদালতে মামলা করেন। একে একে ভেঙে ফেলা হয় দোকান, পার্টি অফিস, রিক্সা গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা। এ সময় অনেকে দোকানপাটের মালামাল সরিয়ে নিতে উঠে পড়ে লাগে। উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে স্থানীয় প্রভাবশালীরা নদীতে বালু বোঝাই বাল্কহেড ছোট ছোট বোট দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে। না, আমরা আসতে চাই না, মালিকই আমাদের পাঠাইছেন। পরে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা গিয়ে তা সরিয়ে দেয়। ওয়াকওয়েটি ভেঙে আবার পুনর্নির্মাণ, নদী প্রশস্ত করে পুনর্নির্মাণ করার বিষয়। আর সীমানা পিলার কিন্তু আপনারা জানেন যে এই অঞ্চলে কিন্তু আবার পুনর্জরিপ হয়েছে। এখন যে বিদ্যমান সীমানা পিলার, এই সীমানা পিলার কিন্তু ক্ষেত্র বিশেষে
আপনার স্থান পরিবর্তন হবে, কারণ আমাদের কাছে সেইভাবে জরিপ করা আছে, রেকর্ড আছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। তুরাগের আমিনবাজার থেকে আপস্ট্রিমে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আলোচিত সাগর রুনি ও তনু হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির বক্তব্যের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন, মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল সাংবাদিকদের জানান, গত 6 মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র একটি সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, কেন সাগর রুনি ও তনু হত্যার বিচার হচ্ছে না তা তিনি জানেন। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং তার আমন্ত্রণে নারায়ণগঞ্জে আসা কিছু জামাত শিবিরের দোসররা তাদের দিনের পরের দিনের বক্তব্য ওসমান পরিবারকে সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এবং তথা নারায়ণগঞ্জের মানুষের সম্মানহানি করা বক্তব্যের বিরুদ্ধে আমরা আজকে এক হয়েছি যে এটা আর চলতে দেওয়া যায় না, ইট শুড বি স্টপ, এটাকে থামানো উচিত, নাহলে নারায়ণগঞ্জের মানুষ আমরা বারবার বিব্রত হচ্ছি তাদের এই কারণে। আমি স্মারকলিপিতে দেখেছি সচেতন নাগরিক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে এই স্মারকলিপিটি লিখেছেন। আমি জেলা প্রশাসক হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রশাসনিক পন্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেভাবে এটা পৌঁছানো সম্ভব ওইভাবেই আমি প্রশাসনিক ভাবে এটার ব্যবস্থা গ্রহণ করব। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে প্রাণহানির সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা দেশটির প্রেসিডেন্টের। প্রিমিয়ার লিগে প্রথম লেগের বকেয়া পাওনা পরিশোধ না করলে দ্বিতীয় লেগে অংশ নেবে না ক্লাবগুলো, হুঁশিয়ারি বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মোজাম্বিকের বেইরায় ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে প্রাণহানির সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নুইসি। সোমবার ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় প্রেসিডেন্ট ফিলিপ বলেন, ইদাইয়ের আঘাতে পুরো এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, মরদেহ নদীর পানিতে ভাসছে, এমন চিত্র নিজের চোখে দেখেছেন বলে জানান তিনি। ইদাইয়ের আঘাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাইউতে প্রায় 1 লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ফিলিপ। 5 লাখ অধিবাসীর বেইরা শহরে 90% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ও ধ্বংসস্তূপ পড়ে আহত হয়েছে অন্তত 1,500 জন। এদিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে জিম্বাবুয়েতে মারা গেছে 98 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000 বাড়ি। অন্যদিকে মালাইউতে 122 জন মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 9 লাখ মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার অভিযান সহ হেলিকপ্টার দিয়ে খাদ্য ও ওষুধ সরবরাহ করছে জাতিসংঘ ও রেড ক্রস। জিম্বাবুয়েতে তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার রাতে ঘন্টায় 177 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোজাম্বিক একবার জানিয়ে। রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 8, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। কাল খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতালের ডাক, বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা খুন। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় আবরার নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের দিনভর সড়ক অবরোধ। কাল সকালে আবারও আন্দোলনের ঘোষণা। এবার রেকর্ড 8.13% জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা। প্রশাসনে গতি আনার পাশাপাশি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রী। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি 1 এপ্রিল। অসুস্থ বেগম জিয়াকে জোর করে আদালতে হাজির করার অভিযোগ তাঁর আইনজীবীদের।
ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু। এদের কারো লাশ জন্মভূমিতে নিতে চাইলে খরচ বহনের আশ্বাস নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।